ভাই, আমি অন্ধকারে আছি। এখানে এখানে খুব অন্ধকার। দিদি, তুই বাইরে কেন? দিদি, কি হয়েছে তোর? এখানে খুব অন্ধকার ভাই, অমানুষটা আমাকে মেরে ফেলবে। দিদি, আমি আসছি, তুই ভয় পাস না। রাত হলেই গ্রামের এই রাস্তাটায় জনমানুষ খুব একটা চোখে পড়ে না। তবে এখন এই রাস্তা দিয়েই চলছে একটা গরুর গাড়ি। রাস্তার পাশে গাছের ডালে বসে থাকা একটা হুতুম পেঁচা বাদে আশপাশে আর কোনো জীবন্ত প্রাণীর উপস্থিতি নেই। ক্যাচ ক্যাচ শব্দে চলতে থাকা গরুর গাড়িতে বসে রয়েছে এক যুবক। এই অসময়ে সম্পূর্ণ অপরিচিত একজন যুবককে যাত্রী হিসেবে পেয়ে বেশ অবাক হলো গাড়োয়ান আতর আলী। কে বাবু তুমি? এত রাতে মল্লিকপুরে কার বাড়ি যাওয়া হচ্ছে? আগে আমি ফটিক, শহর থেকে এসেছি। শহর থেকে? তা এত রাতে গ্রামে কি দরকার? আমি রিপোর্টার, মানে পত্রিকার জন্য তথ্য সংগ্রহ করি আর কি। হঠাৎ এই গ্রামে আসার প্রয়োজন পড়লো। পত্রিকার লোক? তা এই গ্রামে তো বাবু পত্রিকার লেখার মতো কিছুই নেই। মানুষ চাষবাস করে, খায়, ঘুমোয়, এই শেষ। দেখুন, গোয়েন্দা না হলেও আমাকে তদন্তের স্বার্থে কত জায়গায় যেতে হয় হিসেব নেই। এই গ্রামে একজন দাগি আসামি লুকিয়ে আছে, আর তাকে খুঁজে বের করার জন্যই আমি এসেছি। খুঁজে না পেলেও নিদেন পক্ষে কিছু তথ্য সংগ্রহ আমায় করতেই হবে। বলো কি হে, দাগি আসামি এই গ্রামে? হ্যাঁ, লুকিয়ে আছে বলেই আপনারা জানেন না। যাই হোক, এ কথা কাউকে বলবেন না যেন। আগে সত্য উন্মোচন হোক, তারপর দেখা যাবে। ঠিক আছে, তা থাকার ব্যবস্থা হয়েছে কোথাও? না, তা হয়নি এখনো। আচ্ছা, এই গ্রামে লালু সাধু বলে কেউ থাকেন? লালু সাধু? ওই বড় বাড়ির কর্তা? হ্যাঁ, শুনেছি উনি খুব দয়ালু মানুষ। ওনার ওখানেই আজ রাতটা কাটাবো ভেবেছি। দয়ালু তো বটেই, তবে রাতের বেলা ওনার বাড়িতে থাকাটা ঠিক হবে না। কেন? ওদিকে কি চোর ডাকাতের ভয় আছে? চোরের ভয় থাকলে তো বাঁচা যেত। ওদিকে তেনারা আছে। তেনারা? মানে ভূত? আরে এখনো আপনারা ওসব মানেন বুঝি? আগে চিন্তা করবেন না, আমাকে শুধু ওই বাড়িতে আপনি নিয়ে চলুন। লালু সাধুর বাড়িটা বেশ পুরনো আমলের জমিদার বাড়ির মতো। ফটিক বিশাল দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। আগে আমি ফটিক, শহর থেকে এসেছি পত্রিকার কাজে। তাই বুঝি? কিন্তু এত রাতে আমার দুয়ারে কি মনে করে? আসলে গ্রামে তেমন থাকার জায়গা নেই। আসার সময় শুনলাম আপনি শেষ ভরসা, তাই একটু আশ্রয় চাইতে এলাম। যদিও সাধু শুনে ভেবেছিলাম আপনার বয়স বুঝি অনেক বেশি হবে। সাধু হতে হলে কি আর বয়স দরকার হয়? মন থেকে চাইলে সবই সম্ভব। আর মহৎ কিনা জানি না, তবে অতিথিদের ফিরিয়ে দিই না। ভেতরে আসুন। আপনার দয়ার কথা সারা পথ শুনতে শুনতে এসেছি। গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, তাই বাড়িয়ে বলে। আমি তো সামান্য সেবক। আপনার বাড়িটা তো বিশাল, একাই থাকেন বুঝি? একাই থাকতে হয়। সংসার ধর্ম তো আর করা হলো না। কেন? আপনার তো বয়স খুব বেশি হয়নি। ওসব কথা থাক, আপনি ক্লান্ত, আগে হাত মুখ ধুয়ে নিন। ঠিক বলেছেন, বড় ধকল গিয়েছে আজ সারাদিন। আপনাকে ওই বড় ঘরটা খুলে দিচ্ছি, আমার অতিথিরা ওখানেই থাকে। এরপর ফটিককে ঘরটা বুঝিয়ে দিয়ে চলে গেল সে। ফটিক আর চোখে খেয়াল রাখলো লালু সাধুর দিকে। এত বড় বাড়ির মালিক কিনা সাধু, অদ্ভুত ব্যাপার।
সকালে কড়া রোদ উঠলেও গ্রামের মানুষ দিব্যি বেরিয়ে পড়েছে নিজেদের কাজে কর্মে। ঘুম থেকে উঠে সোজা চায়ের দোকানে চলে এলো ফটিক। গ্রামের যাবতীয় তথ্য এই এক চায়ের দোকানে যত পাওয়া যায় ততটা থানা পুলিশও জানে না। ইতিমধ্যে উনুনে চা চড়িয়েছে ভুলু। এক কাপ চা হবে? এই হবে বাবু, ওখানটায় বসুন, দিচ্ছি। আপনি কি কাল রাতে সাধুর বাড়িতে উঠেছেন? হ্যাঁ, জেনে গিয়েছেন বুঝি? লালু সাধু মানুষটা ভালো, বেশ যত্নআত্তি করেছেন। ভালো তো বটেই, তবে ওনার বাড়ির পেছনের দিকটায় যাবেন না, বিশেষ করে পেছনের পুরনো বাড়িতে। কেন বলুন তো? তার আরো বাড়ি আছে নাকি? হ্যাঁ, লালু সাধু তো আগে হতদরিদ্র ছিল, পরে সাধনা করতে গিয়ে কিভাবে যে বহু টাকা পয়সার মালিক হয়ে গেল। তারপর পুরনো বাড়ি ছেড়ে ওই বড় বাড়িটা বানিয়েছে। বড় বাড়ির পেছনে একটু দূরেই এই পুরনো বাড়িটা এখন পরিত্যক্ত। সাধু মানুষের এত পয়সা! যাই হোক, আচ্ছা ওই পুরনো বাড়িতে কি সমস্যা বলুন দেখি। ওসব নিয়ে কথা বলতে নেই। ভয় পাচ্ছেন কেন? কি আছে ওখানে? ভূত? এই গ্রামে আসার সময়ও একই কথা শুনেছি। ভূতের চেয়েও খারাপ কিছু, ওই পরিত্যক্ত বাড়িটা অভিশপ্ত। অভিশপ্ত? অভিশপ্ত কিভাবে হলো? সে জানি না, তবে রাতে ওই দিকে যে যায় সে আর ফেরে না। কি বলছেন? গত রাতে ওই বাড়িতে থেকে তেমন কিছু তো মনে হলো না। আচ্ছা, আপনি কি কিছু লুকোচ্ছেন নাকি লালু সাধুর ভয়ে চুপ করে আছেন? সব জানতে চাইবেন না, নিজের কাজ করে যান। তাছাড়া লালুবাবু সাধুসন্ত মানুষ, আধ্যাত্মিক ক্ষমতা আছে, তাকে নিয়ে বেশি কিছু বলার সাধ্য আমার নেই। ফটিক বুঝতে পারল দোকানে লালু সাধুর ভয় পাথর হয়ে আছে, মুখ খুলবে না। অভিশাপ নয়, ওখানে নিশ্চয়ই অন্য কিছু রয়েছে। না, এই লালু সাধুর ব্যাপারটা মনে হচ্ছে একটু ঘেঁটে দেখা দরকার। দুপুরবেলা বাড়ির উঠোনে ধ্যানে মগ্ন হয়ে বসে আছে লালু সাধু। ফটিক ধীর পায়ে লালু সাধুর সামনে এসে দাঁড়ালো। তার দৃষ্টি লালু সাধুর গলার দিকে। গলায় একটা সোনার লকেট ঝুলছে। সেটা দেখেই চমকে উঠল ফটিক। ওটা সেই লকেট যেটা ওর মা নিজের হাতে ওর দিদি মিনুকে পরিয়ে দিয়েছিল, আর 10 বছর আগে হারিয়ে গিয়েছিল ওর দিদি। সাধু মশাই, দুপুরের খাবারটা খুব ভালো হয়েছিল। আপনার রাঁধুনি কিন্তু চমৎকার। ও খাবার আমি রেঁধেছি, গ্রামের সাধারণ খাবার, শহরে তো এসব পাবে না। আপনার গলার লকেটটা খুব সুন্দর, পুরনো দিনের কাজ মনে হচ্ছে। ও কিছু না, মায়ের দেওয়া স্মৃতি সব সময় সাথে রাখি। আমার মায়েরও ঠিক এইরকমই একটা লকেট ছিল, দিদিকে দিয়েছিল বিয়ের সময়। হতে পারে, পুরনো গয়না তো সব একই রকম দেখতে হয়। তা ঠিক, তবে নকশাটা হুবহু এক। খুব অদ্ভুত, তাই না? অদ্ভুতের কিছু নেই, তুমি বরং বিশ্রাম নাও গিয়ে। সাধু মশাই, আপনার কি কখনো মনে হয় না যে এই বাড়িতে আপনি ছাড়াও আরো কেউ আছে? কি বলছো এসব? আমি তো এখানে একাই থাকি। কিছু না সাধু মশাই, এমনিই বললাম, ভুল হলে মাফ করবেন। বেশি কৌতূহল ভালো না সার্ভেয়ার বাবু, নিজের কাজে মন দিন। ঠিকই বলেছেন, কৌতূহল অনেক সময় বিপদ ডেকে আনে। লালু সাধু হঠাৎ উঠে বাড়ির ভিতরে চলে গেল। সন্দেহ আরো ঘনীভূত হলো। ফটিক নিশ্চিত হয়ে গেল যে তার দিদির হারিয়ে যাওয়ার পিছনে এই লোকটার কোনো হাত আছে। এই লকেট যেহেতু সাধুর গলায়, তার মানে দিদিও কি আশেপাশেই আছে? রাতের বেলা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে ফটিক, চোখে ঘুম নেই। হঠাৎ জানলার ওপাশ থেকে, কিংবা বলা ভালো সেই পরিত্যক্ত বাড়ির দিক থেকে চাপা গোঙানির শব্দ ভেসে এলো। একটু ঘুম ঘুম আসতে শুরু করলো ফটিকের। এমন সময় অদ্ভুত স্বপ্ন দেখল সে। স্বপ্নে দেখল জানলার পাশে এসে দাঁড়িয়েছে মিনু দিদি।
মুখটা কেমন সাদা ফ্যাকাশে। ভাই, ও ভাই, আমি অন্ধকারে আছি। এখানে এখানে খুব অন্ধকার। দিদি, তুই বাইরে কেন দিদি? কি হয়েছে তোর? এখানে খুব অন্ধকার ভাই, ও মানুষটা আমাকে মেরে ফেলবে। দিদি, আমি আসছি, তুই ভয় পাস না। ধর্মর করে বিছানা থেকে উঠে বসলো ফটিক। তার মনে হলো এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা হয়তো কোনো ইঙ্গিত। ফটিক লণ্ঠনটা হাতে নিয়ে এরপর বেরিয়ে পড়ল ঘর থেকে। লালু, তুমি মোটেও সাধু নও। তোমার ওই পুরনো বাড়ির রহস্য আজ সমাধান করবই আমি। পরিত্যক্ত বাড়িটা যেন এক মৃত্যুপুরী, আগাছা আর লতা পাতায় ঢেকে আছে পুরোটা। তবে বড় বাড়ি থেকে এই বাড়িটা একটু দূরে, প্রায় জঙ্গলের ভেতর। ফটিক লণ্ঠনটার আলো ফেলে এগোতে লাগলো। বাড়িতে ঢুকে ঘরের ভেতর আলো ফেলতেই চমকে উঠল ফটিক। এ কি, এ আমি কি দেখছি? দিদি, মিনু দিদি, তুই? দিদি, দিদি, আমি ফটিক, তোর ভাই ফটিক। দিদি, আমাকে তুই চিনতে পারছিস না? আমি ফটিক। জল 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 জল। লালু সাধু, আমার দিদির এই অবস্থা করেছিস তুই? চুপ চুপ, মারবে, খুব মারবে, চুপ। কেউ মারবে না দিদি, আমি এসেছি, তোকে নিয়ে যাব। মারবে, খুব মারবে, খুব মারবে, খুব মারবে। মিনু ফটিকের দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন সে কোনো ভিন গ্রহের জীব। স্মৃতিশক্তি কবেই মুছে গিয়েছে ওর। 10 বছর ধরে এই নরকে তুই বেঁচেছিলি দিদি। ফটিক মিনুকে নিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু এমন সময় ওদের সামনে লাঠি হাতে হাজির হয় স্বয়ং লালু সাধু। তার চোখে খুনের দৃষ্টি। কোথায় যাচ্ছিস হতচ্ছাড়া? আমার সম্পত্তি নিয়ে পালানো অত সহজ নয়। একে তুই সম্পত্তি বলছিস? এ আমার দিদি। দিদি হোক আর যে হোক, এই বাড়ি থেকে জ্যান্ত বের হতে পারবি না। আমার ধারণাই সঠিক, তুই তার মানে সেই দাগি আসামি। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে লালু। আসামি? এই গ্রামের সবাই আমাকে সাধু মানে। আমার এক ডাকে গ্রামের সবাই পাকড়াও করবে তোদের, আর দুজনকেই কবর দেবো এখানে। কাকে ডাকবি তুই? এখন কাউকে ডাকার সাহস তোর নেই, কারণ ডাকলেই এই গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সবার সামনে। আর এই জন্যই তুই মিনু দিদির বিষয়টাকে ঢাকতে গ্রামে ভূত আর অভিশাপের গল্প ছড়িয়েছিস, তাই না? এখন সাহস থাকে তো ডাক সবাইকে। কি বললি? তোর এত বড় সাহস? দাঁড়া, মেরেই ফেলবো তোকে। পারবি না, কারণ তোকে থামানোর ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। ঠিক সেই মুহূর্তে হুইসেলের শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। লালু সাধুর পেছনে এসে দাঁড়িয়েছে পুলিশ। ফটিক আগেই জানিয়ে রেখেছিল থানায়। হাত তোলো লালু সাধু, বহু অপরাধ করেছো, কিন্তু সাধুর বেশে পার পেয়ে গিয়েছিলে। আজ তোমার খেলা শেষ। মিথ্যে, সব মিথ্যে। এই ছেলে চোর, আমার বাড়িতে চুরি করতে এসেছে। চুপ কর ভণ্ড। অফিসার, আপনি ওর ঘরের ভেতর তল্লাশি চালান, সব গয়না ওখানেই আছে। অবশ্যই, থলের বেড়াল সব বের করে আনবো। এই যে সাধু বাবা, চলো জেলের ভাত খাবে, চলো। লালুর গ্রেপ্তারের খবর পেয়ে গ্রামের মানুষ ভিড় জমিয়েছে তার পুরনো বাড়ির সামনে। সবাই অবাক হয়ে দেখল অভিশপ্ত বাড়িটায়
কোনো ভূতও নেই, অভিশাপও নেই। সবার সামনে দাঁড়িয়ে রয়েছে ফটিক, মিনু। ও মা, এ যে মিনু, ও তো লালুকে ছেড়ে অন্য পুরুষের সাথে পালিয়ে গিয়েছিল শুনেছিলাম। লালু আমাদের সবাইকে বোকা বানিয়েছে, ছি 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 ছি। হ্যাঁ, 10 বছর আগে লালু আমার দিদিকে প্রেমের নাটক করে ফাঁসিয়েছিল। বাবা মেনে না নেওয়ায় দিদি মায়ের গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল ওই লালুর সাথে। আর লালুর আসল উদ্দেশ্যই ছিল এই গয়না হাতানোর। পালানোর পর থেকেই দিদির ওপর অত্যাচার শুরু করে লালু। তারপরই দিদি উধাও। অথচ আমাদের বলেছিল মিনু পালিয়ে গিয়েছে অন্য কারো সাথে। লালুকে আমি চিনতাম না। এক দাগী আসামিকে নিয়ে তদন্তের জন্য এই গ্রামে আমি এসেছিলাম। আর এর মধ্যেই বুঝতে পারলাম এই লালুই সেই আসামি। আর লালুই আমার দিদিকে গুম করেছে। এখানে আসার আগেও বিভিন্ন স্থানে কুকীর্তি করে বেরিয়েছে লালু। ফটিক এবার ওর দিদির দিকে তাকালো। দিদি, দিদি, তাকা আমার দিকে। আমি তোকে বাড়ি নিয়ে যাব এখন। কে তুমি? আমাকে আমাকে মারবে না তো? আমি তোকে মারবো কেন দিদি? আমি যে তোর ছোট ভাই। ফটিক, ফটিক, ফটিক তো ছোট। তুমি কে? হ্যাঁ? ফটিক বুঝতে পারলো মিনুর মনটা 10 বছর আগেই মরে গিয়েছে। পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় লালুকে তিরস্কার করতে লাগলো গ্রামের সবাই। কিন্তু ফটিকের কানে সেসব কিছুই ঢুকছে না। সে শুধু তার দিদির সামনে দাঁড়িয়ে কেঁদেই চলেছে অঝরে।